স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা এবং মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার ভূগোল সিলেবাসের মানে 11-12 লেভেলের ভূগোল সিলেবাসের জিওগ্রাফিক্যাল থটস এই চ্যাপ্টারে যেসব ডিফারেন্ট অ্যাপ্রোচ বা দৃষ্টিভঙ্গিগুলো আছে সেগুলোর মধ্যে আজকের ক্লাসে আমরা এই রিজিওনাল অ্যাপ্রোচ বা আঞ্চলিক দৃষ্টিভঙ্গি এবং সিস্টেমেটিক অ্যাপ্রোচ বা প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গি সম্পর্কে ডিটেলসে জানার চেষ্টা করব। ঠিক আছে, দেখো তো শুরুতেই আমরা দেখে নিই চলো যে এই দুটি দৃষ্টিভঙ্গি মানে এই রিজিওনাল অ্যাপ্রোচ এবং সিস্টেমেটিক অ্যাপ্রোচ এই দুটি দৃষ্টিভঙ্গি কিভাবে বিকাশ লাভ করলো। ওকে, দেখো কীরকম, দেখো এই ইন্ডাকটিভ মেথড, স্পেশাল জিওগ্রাফি আর রিজিওনাল জিওগ্রাফি বা রিজিওনাল অ্যাপ্রোচ এই তিনটা কিন্তু পরস্পর সম্পর্কিত। আর এই ডিডাকটিভ মেথড, জেনারেল জিওগ্রাফি আর সিস্টেমেটিক জিওগ্রাফি বা সিস্টেমেটিক অ্যাপ্রোচ এই তিনটা পরস্পর সম্পর্কিত। কেমন, দেখো যে ইন্ডাকটিভ মেথড থেকেই স্পেশাল জিওগ্রাফি আত্মপ্রকাশ করেছে, আবার এই স্পেশাল জিওগ্রাফি থেকেই রিজিওনাল জিওগ্রাফি বা রিজিওনাল অ্যাপ্রোচ আত্মপ্রকাশ করেছে। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো যে ডিডাকটিভ মেথড থেকে জেনারেল জিওগ্রাফি আত্মপ্রকাশ করেছে এবং এই জেনারেল জিওগ্রাফি থেকেই সিস্টেমেটিক জিওগ্রাফি বা সিস্টেমেটিক অ্যাপ্রোচ আত্মপ্রকাশ করেছে। ঠিক আছে, তো কিভাবে এগুলোর বিকাশ হয়েছে, পরপর ডেভেলপ করেছে, সেগুলো যদি খুব সহজে বুঝতে চাও তাহলে কিন্তু এই ইন্ডাকটিভ মেথড আর এই ডিডাকটিভ মেথড এই দুটা মেথড সম্পর্কে ধারণা থাকতে হবে। ক্লিয়ার, দেখো এই দুটা মেথড হচ্ছে কি বলতো শিখন পদ্ধতি, আর এই দুটা মেথডেরই প্রবর্তক হচ্ছেন অ্যারিস্টটল। তো অ্যারিস্টটল এই দুটা পদ্ধতির প্রবর্তক, ইন্ডাকটিভ মেথড এবং ডিডাকটিভ মেথড। ঠিক আছে, তো এই দুটা পদ্ধতি কি খুব সহজে আগে উদাহরণ দিয়ে বুঝে নেই, তাহলে বাকি অংশগুলো বুঝতে খুব সহজ হবে। তোমরা হয়তো এই বিএড করার সময় এই ইন্ডাকটিভ মেথড বা আরোহী পদ্ধতি এবং ডিডাকটিভ মেথড বা অবরোহী পদ্ধতি সম্পর্কে জেনেছো, তাই তো? তো এই দুটা পদ্ধতি কি একটা আরেকটার বিপরীত পদ্ধতি, তাই তো? এবং এই দুটা কি বলছি শিখন পদ্ধতি, কিভাবে শেখানো হবে, তাই তো? দেখো এই ইন্ডাকটিভ মেথডে কি হয়, দেখো যে জানা থেকে অজানা জিনিস জানতে হয়। মানে প্রথমে আগে তোমার জানা জিনিসগুলো জানবে, জানা জিনিসগুলো জানার পরে ধীরে ধীরে অজানা জিনিসগুলো সম্পর্কে জানতে শুরু করবে। ঠিক আছে, এরপর দেখো যে উদাহরণ থেকে নিয়ম তৈরি, মানে স্পেসিফিক থেকে জেনারেল। মানে কীরকম, যে আগে উদাহরণগুলো জানবে, এক্সাম্পলগুলো জানবে আগে। ঠিক আছে, এবার একই রকমের বা সমগোত্রীয় বহু এক্সাম্পল দেখে, উদাহরণ দেখে একটা নির্দিষ্ট নিয়ম তৈরি করবে, মানে যেটা বলছি স্পেসিফিক টু জেনারেল। ঠিক আছে, তো এর উল্টোটাই কি এই ডিডাকটিভ মেথড বা অবরোহী পদ্ধতি, তাই তো? এখানে কি আগে অজানা, অজানা থেকে জানা, আগে অজানা পদ্ধতিটাকে জানবে, জেনে তারপরে জানা পদ্ধতিগুলোকে বিশ্লেষণ করবে। ঠিক আছে, তার মানে এখানে কি হবে, নিয়ম থেকে উদাহরণ, তোমার নিয়মটা তোমাকে জানিয়ে দেওয়া হবে, এবার নিয়ম থেকে উদাহরণটাকে তোমাকে বের করতে হবে। ঠিক তাহলে এটাই হচ্ছে কি যে জেনারেল টু স্পেসিফিক, তার মানে আগে সমগ্র তোমার জানা, মানে সমগ্র জানিয়ে তারপরে তোমাকে স্পেসিফিক জায়গায় বা নির্দিষ্ট বস্তু শেখানো হবে। ঠিক আছে, দেখো যদি এই দুটো সম্পর্কে একটা উদাহরণ দিয়ে বলি তাহলে আরো খুব সহজে বুঝতে পারবে। কিরকম, দেখো যেমন মনে করো তুমি কোনো ছাত্রকে পড়াচ্ছ, তো ওই ছাত্রের খাতায় তুমি এরকম বিভিন্ন আকৃতির আরও, এখানে তো তিনটা এঁকেছি, আরও অনেক কয়টা ত্রিভুজ তুমি খাতায় এঁকে দিলে। ঠিক আছে, অনেক কয়টা ত্রিভুজ এরকম বিভিন্ন আকৃতির ত্রিভুজ এঁকে দিলে। ক্লিয়ার, এবার এঁকে দেওয়ার পর তুমি তাকে বললে যে এই যে প্রত্যেকটা ত্রিভুজের তিনটা কোণ আছে, এই তিনটা কোণ, প্রত্যেকটা ত্রিভুজের তিনটা কোণ মাপো। ঠিক আছে, চাঁদা দিয়ে প্রত্যেকটা ত্রিভুজের তিনটা কোণ মাপো এবং মেপে প্রত্যেকটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত তা লেখো। তাহলে সে এই ত্রিভুজের তিনটা কোণ মাপবে, মেপে তিনটা কোণের সমষ্টি বের করবে কত, 180 ডিগ্রি, যদি সঠিকভাবে বের করে, এই তো মাপতে পারে। তাহলে এই ত্রিভুজটারও তিনটা কোণের সমষ্টি বের করবে কত হবে, 180 ডিগ্রি। এই ত্রিভুজটারও তিনটা কোণের সমষ্টি বের করবে কত হবে, 180 ডিগ্রি। যদি আরও থাকে তাহলে সেগুলোরও কত বেরোবে, 180 ডিগ্রি বেরোবে।
তাই তো? তাহলে তোমার ছাত্রটি এরকম ত্রিভুজের প্রত্যেকটা ত্রিভুজের 3টা করে সমষ্টি বের করলো 180 ডিগ্রি। এইবার তুমি তাকে সিদ্ধান্তটা জানিয়ে দিলে। কি সিদ্ধান্ত বা নিয়মটা তুমি জানিয়ে দিলে কি, যে ত্রিভুজ মাত্রই, ত্রিভুজ যে আকৃতিরই হোক না কেন, ত্রিভুজ মাত্রই ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। ঠিক আছে? তো শেখানোর এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকেই বলা হয় কি ইন্ডাকটিভ মেথড বা আরোহী পদ্ধতি। তাহলে এখানে আমরা কি দেখলাম, আগে স্পেসিফিক উদাহরণগুলো আসলো, তাই তো? এবার এই উদাহরণগুলো থেকে কি হলো, একটা জেনারেল নিয়ম, তাই তো? একটা জেনারেল নিয়ম বা সিদ্ধান্ত তৈরি হলো, তাই তো? কি, যে প্রত্যেকটা ত্রিভুজের কি 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি। দেখো এই পদ্ধতিতে শেখানো একদম বাচ্চাদেরকে এই পদ্ধতিতে শেখানোই সবচেয়ে বেশি উপযোগী। কারণ আগে তুমি উদাহরণগুলো দাও, তারপরে তুমি সিদ্ধান্তের কথা ওকে শেখাও, তাহলে বেশ ভালো শিখবে। আবার মনে করো অন্য একজন টিচার অন্য আরেক ছাত্রকে পড়াচ্ছে, ঠিক আছে? তিনি প্রথমেই সেই ছাত্রকে বলে দিল যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, ঠিক আছে? এটা প্রথমেই বলে দিল। এবার বলে দিয়ে তিনি এরকম ত্রিভুজ আঁকলো, একে জিজ্ঞেস করলো, বলো তো এই ত্রিভুজটার 3টা কোণের সমষ্টি কত? সে কি বলবে? 180 ডিগ্রি। যদি জিজ্ঞেস করে এই ত্রিভুজটার 3টা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। যদি জিজ্ঞেস করে এই ত্রিভুজটার 3টা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে কি হলো দেখো, যে আগে নিয়ম থেকে উদাহরণ তৈরি হলো, আগে নিয়মটা জানিয়ে দেওয়া হলো, তাই তো? তারপরে উদাহরণ তুমি যাই জিজ্ঞেস করো না কেন সে বলতে পারবে, তাই তো? তো শেখানোর এই পদ্ধতিটাই হচ্ছে কি ডিডাকটিভ মেথড বা অবরোহী পদ্ধতি, ঠিক আছে? দেখো তো এই পদ্ধতিটা বড় বয়সে উঁচু ক্লাসে উঠলে পরে এই পদ্ধতিটা কার্যকরী হয়। কারণ উঁচু ক্লাসে ওঠার পরে যেহেতু অনেক বেশি বিষয় সম্পর্কে জানতে হয়, তাই তো? তো সেই ক্ষেত্রে যদি তুমি এরকম আলাদা আলাদা উদাহরণ দিয়ে জানার চেষ্টা করো, তাহলে কি হবে? তাহলে প্রচুর সময় লাগবে, দেখা যাবে তুমি সব জেনে শেষ করতেই পারছো না, তাই তো? তাহলে উঁচু ক্লাসে উঠলে পরে তোমাকে বা বড় ক্লাসে তোমাকে এই পদ্ধতিতে শেখালে সেই শেখাটা সবচেয়ে বেশি কার্যকরী হবে, তাই তো? তাহলে এখানে কি হচ্ছে, একটা নিয়ম থাকছে এবং এই নিয়মটা তুমি বিভিন্ন ক্ষেত্রে কি হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারছো, তাই তো? এবার মনে করো এই ভূপৃষ্ঠের কোনো একটা এলাকা আছে, ঠিক আছে? তুমি ওই এলাকায় গেলে সরাসরি পর্যবেক্ষণ করলে এবং সার্ভে করে তুমি যে এই এলাকার ভূমিরূপ কেমন, মানে কোথায় পাহাড় আছে, কোথায় পর্বত আছে, কোথায় মালভূমি আছে, কোথায় সমভূমি আছে, তা লিখলে। এই এলাকার নদ নদীগুলো কেমন, কি কি নদ নদী আছে, নদ নদীগুলো কোন দিকে প্রবাহিত হচ্ছে, নদ নদীগুলো নিত্যবহ অনিত্যবহ নদ নদীর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে লিখলে। এই এলাকার জলবায়ু প্রকৃতি কেমন, জলবায়ু সম্পর্কে লিখলে। এলাকার স্বাভাবিক উদ্ভিদ কেমন, মানে এই এলাকার কোন অংশে কোন ধরনের উদ্ভিদ জন্মাচ্ছে তা তুমি লিখলে। মৃত্তিকা, এই এলাকার কোন অংশে কোথায় কি ধরনের মৃত্তিকা আছে তাও তুমি লিখলে। এই এলাকার কোথায় কি খনিজ সম্পদ পাওয়া যাচ্ছে তাও তুমি লিখলে। এই এলাকার কোথায় কি শিল্প কারখানা তৈরি হয়েছে সেটাও তুমি লিখলে। এই এলাকার পরিবহন ব্যবস্থা কেমন, রাস্তাঘাট কেমন, কাঁচা সড়ক, পাকা সড়ক, রেল লাইন, জলপথ কি আছে তা তুমি বর্ণনা করলে। এই এলাকার বসতি, এই এলাকার বসতি মানে মানুষের বসতি কোথায় কীরকম, ঠিক আছে, মানুষের সংখ্যা, এগুলো সব তুমি এই এলাকার একটা বর্ণনা তৈরি করলে। তার মানে তুমি এই যে এলাকাটির একটি ডেসক্রিপশন বা বর্ণনা তৈরি করেছো, তো সেই বর্ণনা তৈরি করতে গিয়ে তুমি কি ইন্ডাকটিভ মেথডটাকেই ফলো করেছো, তাই তো? যেমন আমরা আগে দেখেছি যে ত্রিভুজের 3টা কোণ মেপে তারপরে এসেছে যে 3টা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তাই তো? তো এখানেও শুধুমাত্র কি তুমি বর্ণনাই করেছো, তাই তো? এখানেও শুধুমাত্র তুমি বর্ণনাই করেছো, এর থেকে কিন্তু তুমি কোনো সিদ্ধান্ত বা নিয়ম বা থিওরি বা লস তৈরি করোনি, তাই তো? তাহলে এটা কি, এটা ইন্ডাকটিভ মেথডের মাধ্যমেই করা হয়েছে, তাই তো? বা এই বর্ণনা করতে তুমি ইন্ডাকটিভ মেথডটাকেই ফলো করেছো, তাই তো? আর এই কোনো স্থানের সম্পূর্ণ বর্ণনামূলক আলোচনা, কোনো স্থানের সম্পূর্ণ বর্ণনামূলক আলোচনাই হলো স্পেশাল জিওগ্রাফি। 7শ শতকের বিখ্যাত জার্মান ভৌগোলিক এই ভেরিনিয়াস তার রচিত গ্রন্থ জিওগ্রাফিয়া জেনারেলিস, এই জিওগ্রাফিয়া জেনারেলিস গ্রন্থে তিনি জিওগ্রাফি বা ভূগোলকে 2টি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে দেখো, একটা হচ্ছে স্পেশাল জিওগ্রাফি আর একটা হচ্ছে জেনারেল
জিওগ্রাফি। ওকে, দেখো এই স্পেশাল জিওগ্রাফি সম্পর্কে তিনি বলেছেন যে স্পেশাল জিওগ্রাফি এসেনশিয়ালি কনসার্নড উইথ দ্য ডিসক্রিপশন অফ পার্টিকুলার প্লেসেস অন দ্য বেসিস অফ ডাইরেক্ট অবজারভেশন। তাহলে এই যে তুমি সরাসরি ডাইরেক্ট তুমি অবজার্ভ বা পর্যবেক্ষণ করে এই অঞ্চলটার ডেসক্রিপশান বা বর্ণনা রচনা করলে সেই বর্ণনাটাই হচ্ছে কি স্পেশাল জিওগ্রাফি। ঠিক আছে, দেখো কোনো রাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু এই যে বর্ণনামূলক আলোচনা কোনো অঞ্চলের ভৌগোলিক উপাদানগুলির যে বিবরণ, এই বিবরণ কোনো রাষ্ট্রের প্রশাসনের পক্ষে কিন্তু জানা থাকা খুবই জরুরি। কেন? কারণ রাষ্ট্রকে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করতে হয়, তাই তো। তারপরে বিপর্যয় ঘটলে পরে বিপর্যয়ের মোকাবেলা করতে হয়। তো যদি যে এলাকার অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে বা যে এলাকার বিপর্যয়ের মোকাবেলা করবে, তো সেই এলাকার যদি সম্পূর্ণ বিবরণ জানা না থাকে তাহলে কিন্তু সরকার বা প্রশাসন ব্যর্থ হয়। এই জন্য কোনো সরকার বা প্রশাসনের পক্ষে কিন্তু কোনো অঞ্চলের সমগ্র ভৌগোলিক বিবরণ জানা থাকা প্রয়োজন। ঠিক আছে, আর দেখো এই যে স্পেশাল জিওগ্রাফি, তাহলে এই যে স্পেশাল জিওগ্রাফির এই যে ধারণা, ঠিক আছে, এই ধারণাই পরে কি রিজিওনাল অ্যাপ্রোচ বা আঞ্চলিক দৃষ্টিভঙ্গি হিসাবে আত্মপ্রকাশ করে। এরপর দেখো যে মনে করো এটা ভূপৃষ্ঠের অন্য একটি এলাকা, ঠিক আছে, যে এলাকার তুমি জলবায়ু পর্যবেক্ষণ করে দেখলে যে সেখানে সারা বছরই প্রচুর বৃষ্টিপাত হয়। এবার স্বাভাবিক উদ্ভিদ পর্যবেক্ষণ করলে, সার্ভে করে দেখলে যে এখানে চিরহরিৎ জাতীয় গাছ জন্মায়। এবার এই জলবায়ু পর্যবেক্ষণ আর স্বাভাবিক উদ্ভিদ পর্যবেক্ষণ করে তুমি যদি একটা নিয়ম করতে পারো, ঠিক আছে, মনে করো তুমি নিয়ম তৈরি করলে যে যেখানে প্রচুর সারা বছর বৃষ্টিপাত হয় সেখানে স্বাভাবিক উদ্ভিদ হবে চিরহরিৎ প্রকৃতির। তো এই নিয়মটা যদি তৈরি করতে পারো তাহলে কি হবে যে এই নিয়মটা এই এলাকা ছাড়াও পৃথিবীর অন্য অঞ্চলের ক্ষেত্রেও বা অন্য এলাকার ক্ষেত্রেও কি প্রযোজ্য হবে, তাই তো। তার মানে যে পৃথিবীর যে অঞ্চলেই সারা বছর বৃষ্টিপাত হয় সেই এলাকাতেই স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতি কি হবে, স্বাভাবিক উদ্ভিদ হবে চিরহরিৎ প্রকৃতির। তাহলে এই যে তুমি একটা ল বা নিয়ম তৈরি করলে, তাই তো, তাহলে এটা কোন মেথড? এটা ডিডাকটিভ মেথডকে তুমি কি অনুসরণ করলে। এবার মনে করো এই এলাকাটিতে একটি কারখানা গড়ে উঠল, ঠিক আছে, এই এলাকাটিতে একটি কারখানা গড়ে উঠল। এবার এই কারখানাটি এই এলাকাটির কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে তৈরি করা হলো সেই বিষয়গুলিকে বর্ণনা করে যদি একটি সাধারণ নিয়ম বা তত্ত্ব তৈরি করা যায়, যে নিয়মটি বা তত্ত্বটি শুধুমাত্র এই এলাকার ক্ষেত্রেই প্রযোজ্য নয়, এই এলাকা ছাড়াও ওই তত্ত্ব বা নিয়মটির মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গায় ওই তত্ত্বটি বা নিয়মটি অ্যাপ্লাই করে কারখানা স্থাপন করা যাবে। যেমন দেখো যে আলফ্রেড ওয়েবারের যে ইন্ডাস্ট্রিয়াল লোকেশন তত্ত্ব, যে নিয়মটি উপস্থাপন করেছেন, সেই নিয়মটি অ্যাপ্লাই করে পৃথিবীর যে কোনো স্থানেই কারখানা স্থাপন করা যায়। তার মানে এই দৃষ্টিভঙ্গিতে কোনো এলাকার সব ভৌগোলিক উপাদানগুলির সম্পূর্ণ বর্ণনা করা হয় না, তাই তো। কি করা হয়? কিছু সাধারণ নিয়ম, তত্ত্ব বা থিওরি রচনা করা হয়, যে তত্ত্ব বা থিওরিগুলি ওই এলাকা ছাড়াও পৃথিবীর অন্য এলাকার ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে, ঠিক আছে। আর এই যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিকেই সিস্টেমেটিক অ্যাপ্রোচ বা প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গি বলা হয়। আর এটাই হচ্ছে জেনারেল জিওগ্রাফির মূল বিষয়বস্তু। এই জেনারেল জিওগ্রাফি সম্পর্কে এই ভেরিনিয়াস বলেছেন যে জেনারেল জিওগ্রাফি বেসড অন universally applicable mathematical or astronomical laws, ঠিক আছে। আর এই জেনারেল জিওগ্রাফি পরে সিস্টেমেটিক জিওগ্রাফি হিসাবে আত্মপ্রকাশ করে। তাহলে দেখো এই রিজিওনাল অ্যাপ্রোচ বা রিজিওনাল জিওগ্রাফিতে যেহেতু কি কোনো একটা এলাকার বা অঞ্চলের সমগ্র ভৌগোলিক উপাদানের বর্ণনা করা হয়। আর পৃথিবীতে কি এরকম বহু অঞ্চল আছে, তাই তো। ফলে কি এটা কি বহু সময় সাপেক্ষ ব্যাপার, তাই তো। বর্ণনা তৈরি করা বহু সময় সাপেক্ষ ব্যাপার।
কিন্তু এই সিস্টেমেটিক অ্যাপ্রোচ বা সিস্টেমেটিক জিওগ্রাফিতে কি করা হয় যে কোনো একটা অঞ্চল সমীক্ষা করার পরে সেই অঞ্চল থেকে যে সেই অঞ্চল সাধারণীকরণ করে যে থিওরি বা তথ্য রচনা করা হয়, সেই তথ্য অন্য জায়গায় অন্য এলাকাগুলিতেও অ্যাপ্লাই করে সেই এলাকাগুলিতেও কি সমীক্ষা করা যায়। তো এই হচ্ছে রিজিওনাল অ্যাপ্রোচ আর সিস্টেমেটিক অ্যাপ্রোচের মূল বিষয়বস্তু। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, এবার রিজিওনাল অ্যাপ্রোচের সমর্থক কারা, আবার সিস্টেমেটিক অ্যাপ্রোচের সমর্থক কারা, তারা কিভাবে রিজিওনাল অ্যাপ্রোচকে এগিয়ে নিয়ে গেছে, আবার যারা সিস্টেমেটিক অ্যাপ্রোচের সমর্থক তারা কিভাবে সিস্টেমেটিক অ্যাপ্রোচকে এগিয়ে নিয়ে গেছে। ঠিক আছে, তাদের কি অবদান, এগুলো তোমরা বই পড়লেই পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাস।